খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানের শোক বইয়ে স্বাক্ষর। তারেক রহমানের সঙ্গে বৈঠকে ঐক্য ধরে রাখার আহ্বান জামায়াত আমিরের। নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন, তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, এটাই মানুষের প্রত্যাশা। টার্গেট কিলিংয়ের হুমকিতে শতাধিক ব্যক্তি, উচ্চ ঝুঁকিতে থাকা ৪৩ জন পাচ্ছে গানম্যান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ। বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল থেকে, থাকছে ৩৫০ স্টল এবং প্যাভিলিয়ন। আন্তর্জাতিক মানের করতে বৈশ্বিক শর্ত মেনে চলার তাগিদ। ৬০ কন্টেইনার হ্যান্ডলিংয়ে ডিপোর চার্জ বাড়ছে ২০%। জটিলতা এড়াতে ভবিষ্যতে আন্তর্জাতিক পরামর্শ নিয়োগের প্রস্তাব। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন, আমি সানিম রিধা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের শোক বইয়ের স্বাক্ষর কর্মসূচি পালন করে বিএনপি। গুলশান কার্যালয়ে গিয়ে কর্মসূচি পরিদর্শন করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোক বইয়ে স্বাক্ষর করে জামায়াত আমির বলেন, খালেদা জিয়ার গড়া ঐক্যের পথেই এগিয়ে যেতে হবে সবাইকে। বিস্তারিত শাহাদাত অভ্রের প্রতিবেদনে। আবার এক বিন্দুতে দেশের প্রধান রাজনৈতিক নেতারা বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে। বৃহস্পতিবার অন্যান্য দল ও প্রতিষ্ঠানের মতো বেগম জিয়ার ইন্তেকালে সমবেদনা জানাতে যান জামায়াতের আমির। প্রয়াত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সেখানে সাক্ষাৎ হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। আন্তরিক এই সাক্ষাতের সাক্ষী ছিলেন দুই দলের অন্যান্য নেতারাও। ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়েরও। প্রায় আধা ঘন্টা বৈঠক শেষে জামায়াত আমির বলেন, অতীতের মতো জাতীয় স্বার্থে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করতে চান তারা দুই নেতা। 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। এর আগে বিএনপি সিনিয়র নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে বাংলাদেশ। শোককে শক্তিতে পরিণত করে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণে বিএনপি কাজ করবে বলেও অঙ্গীকার করেন তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কিভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারে, গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হতে পারে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন, সন্তান, পরিবার সবকিছুই তিনি ত্যাগ করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন এবং তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, এটাই মানুষের প্রত্যাশা। এ সময় তার সঙ্গে সাক্ষাৎ করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ছাত্র শিবিরের নেতারা। পরে তারা বলেন, বাংলাদেশের প্রশ্নে ঐক্যের কথাই তুলে ধরেছেন তারা। স্বৈরাচারের বিরুদ্ধে এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলনে যিনি নির্ভীক সাহসী ভূমিকা পালন করেছিলেন তিনি ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। ওনার পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা হলো বাংলাদেশপন্থী যে রাজনীতি আমরা যারাই দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি, জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের রাজনীতি করি। এবং তিনি এটাও বলেছেন আমাদের এই যে নিজেদের মধ্যে গণতান্ত্রিক সৌন্দর্য হচ্ছে এটা, আমাদের নিজেদের মধ্যে নিজেদের রাজনীতি থাকবে, রাজনীতি নিয়ে বিভাজন থাকবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে যেন আমরা সব ঐক্যবদ্ধ থাকি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে 3 দিন ধরে চলা শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি শেষ হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। শাহাদাত অফরো, এখন, ঢাকা। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। আসন্ন 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনার প্রস্তুতি জোরদার করেছে বিএনপি। মনোনয়নপত্র জমা এবং যাচাই বাছাই প্রক্রিয়া চলার মধ্যেই দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই 41 সদস্য বিশিষ্ট এই কমিটির তথ্য জানানো হয়। কমিটিতে নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করা হয়েছে, আর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম সেলিমা রহমান এবং শামসুজ্জামান দুদু। সদস্য সচিব করা হয়েছে দলের সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে। প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। এছাড়া কমিটিতে আরও 36 জন সদস্য রয়েছেন। নির্বাচনকালীন দলীয় কর্মকাণ্ড সমন্বয় এবং তদারকিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিএনপি। অস্ত্রের ছড়াছড়ির সাথে গুজব আর মব ভায়োলেন্স, টার্গেট কিলিংয়ের হুমকি তো আছে। ইতিমধ্যে নিরাপত্তা বিবেচনায় 43 জনের জীবনের ঝুঁকি তালিকা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের মধ্যে রাজনীতিবিদ, জুলাই যোদ্ধা, সাংবাদিকদের নাম রয়েছে। কি করছে আইনশৃঙ্খলা বাহিনী? নিরাপত্তা ঘাটতি কীভাবে পূরণ হবে? জয়নাল হোসেনের ক্যামেরায় সেই উত্তর খুঁজেছেন আরিফ হোসেন। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। এভাবেই জীবনের নিরাপত্তার সংখ্যা জানিয়েছিলেন ওসমান হাদি। চেয়েছিলেন রাজপথের মৃত্যু, হয়েছেও তাই। কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। প্রকাশ্যে এভাবে গুলি করে হত্যার পর তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু খুনি এখনো ধরাছোঁয়ার বাইরে। অথচ এই হত্যাকাণ্ডকে ব্যবহার করে গুজব ছড়িয়ে পুড়িয়ে দেয়া হয়েছে 2টি পত্রিকার অফিস। সেখানেও দাঁড়িয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। কেন? এবার আরেকটি ঘটনার দিকে চোখ রাখা যাক। ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয় সনাতনী ধর্মের এক যুবককে। এখানেও চুপ আইনশৃঙ্খলা বাহিনী। অবশ্য পরে অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে। এ তো গেল ঘটে যাওয়া ঘটনার কথা। এখনো টার্গেট কিলিংয়ের হুমকিতে রয়েছে শতাধিক ব্যক্তি, যাদের মধ্যে 43 জনকে উচ্চ ঝুঁকিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী, যাদের দেয়া হচ্ছে গানম্যান। যেখানে গানসহ দাঁড়িয়ে এসব ঘটনা দেখে আইনশৃঙ্খলা বাহিনী, সেখানে কতটুকু নিরাপত্তা দিতে পারবে গানম্যানরা? প্রশ্ন ছিল জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের কাছে। ব্যক্তিগতভাবে কাউকে গানম্যান দিয়ে নিরাপত্তা না দিয়ে গোটা দেশকে কিভাবে নিরাপদ করা যায়, নির্বাচনের কিভাবে একটা নিরাপদ পরিবেশ তৈরি করা যায়, সরকারকে সেই পথে হাঁটতে হবে। যদিও ডিএমপি বলছে 3 ধাপে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করেছে তারা। মাঠে থাকবে গোয়েন্দা বাহিনী। প্রথমত নির্বাচন পূর্ববর্তী, দ্বিতীয়ত নির্বাচনের দিন এবং তৃতীয়ত নির্বাচন পরবর্তী সময়। এই সময়গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে এবং সরকারের নির্দেশনা অনুসরণ করে সার্বিকভাবে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য যে পরিবেশ তৈরি
করা, সেই ব্যাপারটা আমরা নিশ্চিত করার জন্য কাজ করছি। সমন্বিতভাবে মোকাবেলা করতে হবে এই সংকট, বলছে বিশ্লেষকরা। আমরা চাই যে ঘটনা ঘটার পরে যেহেতু আমাদের এখানে আয়োজনগুলো শুরু হয়, সেই আয়োজনগুলো যাতে খুব দ্রুততার সাথে শুরু হয়। রাজনৈতিক কিংবা অন্য কোনো বিবেচনা, অপরাধী বা অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে বিবেচনা না করে যথাযথভাবে আইন প্রয়োগ করা, এই জায়গাতেও আসলে আমরা খুব ভালো কোনো দৃষ্টান্ত দৃশ্যমান করতে পারছি না। নির্বাচনমুখী বাংলাদেশের এই সমস্যা সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল থেকে। এরই মধ্যে শেষ হয়েছে অধিকাংশ স্টল বরাদ্দের কাজও। তবে এ মেলা ঠিক কতটা আন্তর্জাতিক সেই বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। এদিকে অর্থনীতিবিদরা বলছেন বেরিয়ে আসতে হবে গতানুগতিক মেলার আয়োজন থেকে। তাতেই সুফল পেতে আন্তর্জাতিক শর্ত মেনে মেলার আয়োজনের পরামর্শ দিয়েছেন তারা। নাইম কামালের প্রতিবেদন। টুংটাং শব্দ আর আগুনের এই স্ফুলিঙ্গই বলে দিচ্ছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য প্রস্তুত হচ্ছে স্টল। বরাবরের মতো এবারে মেলাও হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। শেষ সময় নির্মাণ কাজ সম্পন্ন করতে দিন-রাত কাজ করে যাচ্ছেন কারিগররা। ব্যবসায়ীদের আশা, স্টল প্রস্তুত হলে প্রথম দিন থেকেই পুরোদমে বেচাকেনা শুরু হবে। আমাদের প্রায় 80% কাজ ডান, আর সর্বোচ্চ আমাদের কালকে বা সকালের মধ্যে উদ্বোধনের আগে আমরা হ্যান্ডওভার দিয়ে চলে যাব। বর্তমানে 70% কাজ, ডেকোরেশনের কাজ কমপ্লিট। এখন আমরা শুধু মাল ডিসপ্লে করব। যারা মিস্ত্রি আছে তারা করে দিয়ে গেছে, এদের এখন নিজেদের কাজ নিজেরা এসে ডিসপ্লে করতে হবে, গুছাইতে হবে। এতটুকু করলে আমাদের এখন সম্পূর্ণ হবার। টেক্সটাইলে একটা আমরা অফার দিছি, সেটা হচ্ছে এক সেট 23 কিনলে হচ্ছে 550 টাকা, 3 সেট একসাথে কিনে হচ্ছে 1400 টাকা। ইপিবির তথ্য বলছে এবছর ছোট বড় মিলিয়ে থাকছে 350-এরও বেশি স্টল ও প্যাভিলিয়ন। এসব স্টলে থাকবে ইলেকট্রনিক সামগ্রী, কারাগারে প্রস্তুতকৃত বিভিন্ন পণ্য, থ্রি পিস সহ নানা পোশাক, কসমেটিক্স, গৃহস্থালী পণ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য। তবে এ মেলা ঘিরে যেন বিতর্কের শেষ নেই। নামে আন্তর্জাতিক হলেও এ মেলা সয়লাভ থাকে নিম্নমানের পণ্যে। যেসব পণ্য গুলিস্তানের ফুটপাত কিংবা রাজধানী চকবাজারে সহজেই মেলে, সেসব পণ্যের অধিকাংশই পাওয়া যায় এখানে, যা বিক্রিতে থাকে নানা অফারের ফাঁদও। অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা করতে হলে পণ্যের গুণগত মান হতে হবে আন্তর্জাতিক মানের, মানতে হবে বেশ কিছু শর্ত। পুরো কৌশলটাকে ঢেলে সাজাতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য হলে বাণিজ্যের বায়ার কারা, তারা কি বাংলাদেশে আসবে নাকি তারা তাদের কাছে আমাদের যেতে হবে, এটা ভেবে থাকা দরকার। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আমাদের প্রতিযোগিতার সক্ষমতা আছে এরকম পণ্য যেগুলো, সেই পণ্যগুলোই নিয়ে যেতে হবে। মানে শত শত বাহারি পণ্য নিয়ে এখানে যে লাভ নাই। তৃতীয়ত, B2B'র উপর মূল ফোকাস করতে হবে। বিশ্বব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের গুণগত মান ধরে রেখে নিশ্চিত করা হয় বিদেশি ক্রেতা ও বিক্রেতার অংশগ্রহণ, যার মাধ্যমে পাওয়া যায় নতুন নতুন পণ্যের ক্রয়াদেশ। অন্যদিকে দেশীয় আমদানিকারকরা আমদানির পণ্য খুঁজতে বিদেশ না গিয়ে মেলার মাধ্যমে সেই সুযোগ লুপে নেন। রাজধানীর খোলা মাঠ থেকে নারায়ণগঞ্জের আধুনিক এই ভবন সময়ের সাথে পাল্লা দিয়ে আধুনিক হয়েছে স্থান, তবে আন্তর্জাতিক মানের হয়ে উঠতে পারেনি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতি বছর লোকাল পণ্যে সয়লাভ হয় এই মেলা, তবে অন্তর্বর্তী সরকারের এই সংস্কারের মৌসুমে আন্তর্জাতিক হয়ে উঠবে আন্তর্জাতিক মেলা, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নাইম কামাল, এখন। শীতের সময় কুয়াশার চাদরে ঢাকা থাকে নগরের সকাল, তবে তাতে থেমে থাকে না ব্যস্ত নগর জীবন। এই শহর চলছে নিজের গতিতে। তবে চিকিৎসকরা বলছেন শীতে সুস্থ থাকতে নিতে হবে বাড়তি সতর্কতা। রাজীব শেখের ক্যামেরায় মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। হৈমন্তী হাওয়ায় পায়ের শব্দ পাওয়া যায় শীতের। সেই শব্দ নগরবাসীর কানে উঠে আসে না এখন তেমন। কানে নিয়ার ফুসরত কই, ব্যস্ততা আর কংক্রিটের আছে আড়াল। সেই সুযোগটি নেয় শীত সংগোপনে এসে জড়িয়ে ধরে। এবারও তেমনটি হলো, তবে এবারের আলিঙ্গনে হিমের কঠোরতা বেশ। কংক্রিটের এই তিলোত্তমায় হঠাৎ কুয়াশার চাদর, বুড়িগঙ্গার বুক ছুঁয়ে উঠে আসা ধূসরতা, লঞ্চ ঘাটের নিস্তব্ধতা আর ভোরের ঠান্ডা বাতাস, এ যেন ঢাকার অন্য এক রূপ। রিকশার ঘণ্টাধ্বনি কিংবা বাসের হর্ন কুয়াশা ভেদ করে শহরের ক্লান্ত হৃদয়কে জানিয়ে দেয় জীবন এখনো চলছে।
আমাকে তো মনে হয় যে কাজ করে খেতেই হবে। আমাদের মনে হয় যে দিন নাই, সকাল নাই, রাত নাই, আমার পরিশ্রম করে খাইতে হয়। আগে সচরাচর এত শীত পড়ে না, এবার তো খুব বেশি শীত দেখা যায় ঢাকা আগের অনুযায়ী। শীতের রোদ অনেকটা লাজুক প্রেমিকার মতো, আসে হঠাৎ, ছুঁয়ে যায় বারান্দার কার্নিশ, ছাদ আর গাছপালা, তারপর আবার হারিয়ে যায়। আবহাওয়া পূর্বাভাস বলছে জানুয়ারির প্রথমার্ধে এই রোদের দেখা পাওয়া অনেকটাই দুষ্কর। শীতেলে শরীর বাড়তি যত্ন চায়। ঠান্ডায় সর্দি, কাশি, জ্বর কিংবা শ্বাসকষ্ট থেকে রেহাই পেতে প্রয়োজন বাড়তি সতর্কতা। ডাস্ট রিলেটেড যেই অসুখগুলো, যেমন অ্যাজমার প্রকোপ বাড়তে পারে, নিউমোনিয়ার প্রকোপ বাড়তে পারে, সেজন্য আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে এবং অবশ্যই গরম কাপড়, বাচ্চাদের এবং বৃদ্ধদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের কানটুপিটা কিন্তু খুব কাজে আসে। ঠান্ডা বাতাসটা যেন বুকে এবং কানে না লাগে সেই দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই এই শহরে ফুটপাত ও অলিতে গলিতে বাড়ে উৎসবের রং। ভাপা পিঠা, চিতই, পাটিসাপটার গন্ধে ব্যস্ত নগর জীবন যেন হঠাৎ থমকে দাঁড়ায়। শীতের দিনের খাবারের তো আসলে বিকল্প নাই, বিশেষ করে রাস্তার পাশে যে পিঠা বিক্রি করে, এটা আসলে মানে আমি ওয়েট করি যে কবে শীত আসবে আর আমি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খাবো। রাতের ঢাকা রূপ নেই অন্য এক দৃশ্যপটে। কোথাও গায়ে শাল জড়ানো নিশ্চিন্ত ঘুম, কোথাও কেবল খোলা আকাশ আর পুরনো কম্বলের ভরসা। স্ট্রিট লাইটের নিচে দাঁড়িয়ে থাকা নামহীন মানুষগুলো এই শহরের বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরে। ঢাকার শীত শুধু তাপমাত্রার হিসেব নয়, এটি এক নরম বিষাদ, ধীর প্রেম ও সহানুভূতির গল্প। আলো ছায়ার এই শহরে শীত আমাদের মনে করিয়ে দেয় সবচেয়ে বেশি উষ্ণতা আসে মানুষের নৈকট্যে। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। কিশোরগঞ্জে জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কয়েকদিন ধরেই দেখা মিলছে না সূর্যের, এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন মশিউর কায়েস। কায়েস, আজ সকাল সকাল শীত কেমন অনুভূত হচ্ছে আর তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে? রোশন, সকাল থেকেই কিন্তু একেবারে আমরা দেখছি যে প্রবল আকারে কিন্তু কুয়াশা পড়ছে এবং সেটি মানে বৃষ্টির মতো করেই কিন্তু পড়ছে এবং সেটি গত রাত থেকেই। আর শীতের যে অবস্থাটা কিশোরগঞ্জে গত কয়েকদিন কিন্তু আমরা দেখেছি টানা 3 দিন কিন্তু কিশোরগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। এর মধ্যে গত একদিন যদিও কিছুটা বেড়েছিল, গতকাল থেকে আবারও কিন্তু তাপমাত্রা নামা শুরু হয়েছে। এবং আমি যদি বলি যে গতকালকে কিন্তু তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস এবং আজকেও 11 ডিগ্রি সেলসিয়াস, যেটি বলা যায় যে কিশোরগঞ্জের জন্য কিন্তু জনজীবন কিন্তু প্রায় বিপর্যস্ত হয়ে উঠেছে। কেননা যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ঠিকঠাক মতে আসলে কাজে যেতে পারছে না। তারা যে বিষয়টি বলছে যে এই প্রচণ্ড কুয়াশা এবং ঠান্ডা, সেই সাথে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে, সেই কারণে কিন্তু আসলে কাজকর্মে যোগদান করাটাও কিন্তু বেশ কঠিন হয়ে পড়েছে। আর যেহেতু এটি হাওর অধ্যুষিত একটি অঞ্চল, এখানে এই মুহূর্তে বড় ধান রোপণের কাজ চলছে, বীজতলা তৈরি প্রস্তুত হচ্ছে এবং যে বড় যে চারা রোপণের কার্যক্রম চলছে, সেই জায়গা থেকেও কিন্তু কাজ করতে বেশ বেগ পোহাতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে হাওর অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে শ্রমিক সংকটও বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে, কারণ এই কনকনে ঠান্ডায় কিন্তু পানিতে নেমে কাজ করতে পারছে না শ্রমিকরা, সেরকমটা কিন্তু দেখা যাচ্ছে জেলার বিভিন্ন অঞ্চলে। আর আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা হয়েছিল, তারা যে বিষয়টি বলছে যে এরকম পরিস্থিতি এই মাসের মধ্যে কিন্তু আরও কয়েকদিন থাকতে পারে। সেক্ষেত্রে যে এখন যে অবস্থাটা চলছে সেটি কিন্তু আরও নেমে আসতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে যে যেহেতু কয়েকদিন আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল, সেরকম দৃশ্যও কিন্তু দেখা যেতে পারে। তবে তারা যে বিষয়টি বলছে যে আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়,
সেক্ষেত্রে বাতাস যদি কমে আসে, ঠান্ডার প্রকোপ কিছুটা কমে আসতে পারে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মশিউর কায়েস। কাকডাকা ভোর থেকেই কাজের সন্ধানে কুষ্টিয়ার শ্রমিকের হাটে জড়ো হয়েছেন খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে প্রতিদিনই তারা অপেক্ষা করেন ঘন্টার পর ঘন্টা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কুষ্টিয়া শহরের ৬ রাস্তা মোড় থেকে যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, শীতের সকালে হাটের শ্রমিকের সমাগম কেমন দেখছেন, আর তারা কি কাজের সন্ধান যেখানে এসেছেন সেই সন্ধান আসলে উদ্দেশ্য পূরণ হচ্ছে কিনা? দেখছেন আমার পেছনে এই যে শ্রমিকরা কিন্তু একেবারেই কাকডাকা ভোরে কিন্তু তারা এখানে এসেছেন। তারা কাজের সন্ধানে, মূলত জীবিকার তাগিদে কিন্তু এই যে কাজের সন্ধানে কিন্তু তারা এখানে প্রতিদিনই জড়ো হন। জেলার বিভিন্ন এলাকা থেকে তারা আসেন এবং এখানে এসে কিন্তু তাদের যে দিন হাজিরা চুক্তিতে কিন্তু তার যারা গেরস্থ রয়েছেন, যারা বাসা মালিক রয়েছেন, বিভিন্ন কাজ এখানে মূলত তারা কিন্তু নিয়ে যান এবং ঠিক যে 2টা থেকে 3টার মধ্যে তাদের যে কাজ সেটি কিন্তু শেষ হয়। মূলত সকালে আসার কারণে কিন্তু যে কয়েকদিন ধরে কিন্তু কুষ্টিয়া সহ সারা দেশে কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু বেড়েছে এবং কুষ্টিয়াতেও কিন্তু যে শীতের তীব্রতা বাড়ার কারণে কিন্তু তাদের কিন্তু যে কাজে আসতে কিন্তু বেশ হিমশিম খাচ্ছেন, তারা বেশ বিপাকে পড়ছেন। তারা সকাল থেকে কিন্তু এখানে যে দেখছেন যে একেবারে যে কুয়াশা মোড়ানো কিন্তু সকালে এখানে তারা এসে তারা এই কাজগুলো সন্ধান করছে এবং তাদের যে গৃহস্থরা তারা তাদেরকে নিয়ে যাচ্ছেন। এবং একটু বলে রাখি যে শুধু এই হাটটি কিন্তু যে প্রায় 40 বছর ধরে কিন্তু এই হাটটি ঠিক একই নিয়মে তারা চলছেন। তারা বলছেন যে এই সময়ে আসলে কাজের যে চাহিদা, সেটি চাহিদা বাড়লে কিন্তু তাদের যে আয়টা আসলে বাড়ে এবং ঠিক এখন যেই সময়টা 600 থেকে 700 টাকার মধ্যে কিন্তু তাদের যে দিন হাজিরা সেই হাজিরায় তারা কিন্তু কাজগুলোতে যাচ্ছেন। এবং এছাড়াও যে শুধুমাত্র যে জেলার যে 6 রাস্তার মোড়ে যে হাটটি শুধু নয়, জেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে মিরপুর সহ ভেড়ামারা, দৌলতপুর, খুবসা, কুমারখালী সহ বিভিন্ন এলাকায় কিন্তু আমরা শ্রমিকের হাট কুষ্টিয়ায় আসলে বসে এবং এখান থেকেই শ্রমিকরা তাদের যে কাজের সন্ধান, বিশেষ করে এখন এই সময়ে কিন্তু পেঁয়াজের লাগানোর যে একটি সময় সহ আসলে যে সরিষা ক্ষেত সহ অন্যান্য যে জায়গাগুলোতে কিন্তু শ্রমিকদের যে চাহিদা আসলে থাকেন, সেই চাহিদা অনুযায়ী আসলে এখান থেকে আসলে তারা শ্রমিকগুলো নিয়ে যান। এবং তারপরে আমি একটু কথা বলেছি তাদের সাথে, তারা বলছেন যে তাদের যে আয় সেটি আসলে আরও বাড়লে কিন্তু তারা এটি কিন্তু তাদের জন্য ভালো হয় বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে। রওশন। বেসরকারি কন্টেইনার ডিপোতে রপ্তানি ও খালি কন্টেইনার হ্যান্ডলিংয়ে 60% চার্জ বাড়ানোর আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। 13টি সেবা খাতে আগামী 6 মাসের জন্য মাসুল বাড়বে 20%। এছাড়া আগামীতে ডিপোগুলোর চার্জ বৃদ্ধির ক্ষেত্রে জটিলতা এড়াতে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের প্রস্তাব বন্দর কর্তৃপক্ষের। বিস্তারিত হাজেরা শিউলির প্রতিবেদনে। খরচ বেড়েছে দাবি করে কোনো আলোচনা ছাড়াই গত সেপ্টেম্বরে রফতানি পণ্যবাহী এবং খালি কন্টেনার হ্যান্ডলিং ও পরিবহনের মাসুল সর্বোচ্চ 60% বাড়ায় চট্টগ্রামের 21টি বেসরকারি কন্টেনার ডিপো। সেবাগ্রহীতারা এতে আপত্তি জানিয়ে বর্ধিত চার্জ স্থগিত রাখার আহ্বান জানালেও অনড় থাকে কর্তৃপক্ষ। যদিও এক রিটের রায়ে হাইকোর্ট বর্ধিত ট্যারিফ আদায়ের ওপর স্থগিতাদেশ দিলে নতুন মাসুল কার্যকর করতে পারেনি ডিপোগুলো। এ অবস্থায় গত 11 নভেম্বর সব ডিপো একযোগে রফতানি ও খালি কন্টেনার হ্যান্ডলিং বন্ধ রাখার কর্মসূচি দিলেও পরে বন্দর চেয়ারম্যানের অনুরোধে প্রত্যাহার করে। অবশেষে বন্দর চেয়ারম্যানের মধ্যস্থতায় সব পক্ষের সাথে বৈঠকের পর আইসিডিগুলো চার্জ কমাতে সম্মত হয়েছে। সিদ্ধান্ত হয়েছে আপাতত আগামী 6 মাস রফতানি ও খালি কন্টেনার হ্যান্ডলিংয়ের 13টি খাতে মাসুল বাড়বে 20%। উভয় পক্ষের সাথে বসেছিলাম, সেখানে বন্দর আসলে মিডিয়েটরের রোল প্লে করেছে এবং আলহামদুলিল্লাহ আজকে এটা সমাধান হয়ে গেছে এবং আমরা ওনাদেরকে দুই পক্ষকেই সমঝোতায় আনতে পেরেছি যে 20% এখন আপনার বৃদ্ধি হবে। আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি যে আপাতত আমরা আমাদের যে রেটগুলো সেটা স্বল্পকালীন সময়ের জন্য 6 মাসের জন্য 20% বৃদ্ধি করা হবে। সেবাগ্রহীতারা বলছেন এই সিদ্ধান্তে বর্ধিত মাসুল নিয়ে চলমান বিরোধের অবসান হলো। এতে রফতানি পণ্য পরিবহনের খরচ সহনীয় থাকবে।
যারা রপ্তানির সাথে জড়িত আছে তাদের জন্য কিন্তু একটা অ্যামিকেবল একটা সেটেলমেন্টে আসে। তো এই সেটেলমেন্টটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমাদের যে ব্যয় এবং আমাদের যে দূরত্ব ছিল বিগটার সাথে, সেটা আমাদের নিরসন হলো। আমাদের নতুনভাবে আমাদের যে সকল কার্যক্রমগুলো ছিল সেটাও আমরা স্বাভাবিক একটা গতিতে ফিরে আসতে পারলাম। যদিও 6 মাস পর মাসুল বাড়ানোর আভাস দিয়েছে ডিপো মালিকদের সংগঠন বিদ্যা। এক্ষেত্রে বিরোধ এড়াতে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করে মাসুল নির্ধারণের প্রস্তাব বিবেচনা করার কথা জানান সংগঠনের মহাসচিব। বেসরকারি অফডকগুলোর দর ঠিক করা যায়। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিদেশি কোনো কনসালটেন্সি ফার্মের মাধ্যমে আমাদের একটা নির্দিষ্ট বা স্ট্যান্ডার্ড দর ঠিক করার প্রস্তাবনা দিয়েছেন, যেটা হয়তো আমরা বিবেচনা করতে পারি। বছরে বর্তমানে প্রায় 25 লাখ কন্টেনার হ্যান্ডলিং করে বেসরকারি 21টি কন্টেনার ডিপো। চলতি সপ্তাহে 20% বর্ধিত চার্জ কার্যকর করা হবে বলে জানায় ডিপোগুলো। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। নোয়াখালীর হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন চর আতাউর। সুপেয় পানির অভাবে নদীর লবণাক্ত পানি কিংবা মাটিতে কাটা গর্তের পানি ভরসা প্রায় 2000 মানুষের। বিশুদ্ধ পানি না থাকায় বাড়ছে চর্মরোগ সহ নানা রোগ ব্যাধি। নোয়াখালী থেকে আরও জানাচ্ছেন নাসিম শুভ। 21 বর্গ কিলোমিটারের দ্বীপ উপজেলা হাতিয়া। বঙ্গোপসাগর আর মেঘনা বেষ্টনীতে থাকা এই জনপদটি নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। চারপাশে রয়েছে ছোট বড় আরও 22টি চর ও উপদ্বীপ। এরই একটি চর আতাউর, যেখানে গত 7 বছর ধরে বসবাস করছে 4 শতাধিক পরিবারের প্রায় 2000 মানুষ। চরে রয়েছে 2টি গুচ্ছগ্রাম ও একটি আশ্রয়ন প্রকল্প। নেই পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা। সরকারি উদ্যোগে খনন করা হয়েছিল 2টি বড় পুকুর। তবে প্রাকৃতিক দুর্যোগ ও অস্বাভাবিক জোয়ারে পুকুরের পাড় ভেঙে ঢুকে পড়ে নদীর লবণাক্ত পানি। পলি জমে পুকুরগুলো এখন প্রায় সমতলে পরিণত হয়েছে, পানি আর ধরে না। নিরুপায় হয়ে নিজেদের উদ্যোগে ঘরের সামনে মাটি কেটে তৈরি করা গর্তে জমে থাকা পানি ব্যবহার করছেন তারা। মানুষই শুধু নয়, গৃহপালিত পশু পাখিও বেঁচে আছে সেই পানির ওপর। বিশুদ্ধ পানির অভাবে লবণাক্ত পানি ব্যবহারে চরের মানুষের মধ্যে বাড়ছে চর্মরোগ, অ্যালার্জি সহ নানা অসুখ। 300 ফ্যামিলির ভিতরে একটা পুকুরও নাই, যাই এবার আগে আসছিল অনেকটা হুড়ি গেছে। খাদা করে হানি, খাদাতে তুলি খাই, গরুও খা, বৈশও খা। যার যার ঘরের সামনে সে গর্ত করে লইছি, ওই গর্তের মধ্যে আমরা এই পশু পাখি যা পালন টালন করি সবাই নোনা পানি খাবাই। পানির অকারণে আমরা রোগে ভুগি, খাজলি, অ্যালার্জি বিভিন্ন ধরনের রোগ হয়ে গেছে। গরু ছাগল বেড়া যা আমরা পালি বাগা বর্গা ব্যাগ মরে যেতে আছে। 4টি গভীর নলকূপ স্থাপন করা হলেও 3টি আগেই বিকল আর একটি ব্যবহার অনুপযোগী। টিআর কাবিখা অথবা নেক্সট এডিপির বরাদ্দ টরাদ্দ যেখান থেকে হোক, আমরা চেষ্টা করব সেখানে এই পুকুর খনন এবং কিছু টিউবওয়েল দেওয়ার মাধ্যমে তাদের পানির সংকটটা নিরসন করার। চর আতাউরের সুপেয় পানির সংকট সমাধানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য সহ মৌলিক নাগরিক অধিকার নিশ্চিতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। শামসুল আরেফিন, এখন নোয়াখালী। হবিগঞ্জের হাওর এলাকায় দিন দিন কমছে ঐতিহ্যবাহী শুটকির উৎপাদন। একসময় যেখানে বছরে কয়েক হাজার টন শুটকি উৎপাদিত হতো, তা নেমেছে মাত্র 2000-এর কোটায়। প্রাকৃতিক জলাশয়ে মাছের সংকট, কাঁচা মাছের চাহিদা বৃদ্ধি এবং সরকারি সহায়তার অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। যদিও মৎস্য বিভাগ বলছে শুটকির উৎপাদন বাড়াতে কাজ করছেন তারা। বিস্তারিত কাজল সরকারের প্রতিবেদনে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম দিঘিরপাড় গ্রাম। মৎস্যজীবীদের এই গ্রামে প্রতিটি পরিবার একসময় শুটকি উৎপাদনের সাথে জড়িত ছিল। কার্তিক অগ্রহায়ণ থেকে গ্রামের চারপাশ ভরে উঠত শুটকি তৈরির কর্মযজ্ঞে। তবে সেই ব্যস্ততা এখন শুধুই স্মৃতি। শুধু বানিয়াচং নয়, জেলার হাওর অঞ্চলের আজমিরিগঞ্জ আর লাখাই উপজেলার শতাধিক মৎস্যজীবী গ্রামের একই চিত্র। পরিবার ভিত্তিক শুটকি উৎপাদন এখন অনেকটাই সীমাবদ্ধ হয়ে পড়েছে। এ পেশায় জড়িতরা বলছেন, প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছ কমে যাওয়া, সরকারি সহায়তার ঘাটতি, সেই সাথে কাঁচা মাছের তুলনায় শুটকির দাম কম হওয়ায় ধ্বংসের পথে এই শিল্প। আমরা তো সরকার কোনো লুণ্ঠন পাই না, আমরা তো কত এনজিও যে আছে তার থেকে আমরা কোনো চাইছি না, চাইলে কিছু পাইলাম না, আমরা চাইছি না। ব্যবসা আপনার এবারে লোকসান আছে আমরা কিছু তো নেই জন্য, আর আমরা কিছু সাহায্য আমরা পাই না।
আমরা মাছ কেনা বেচা করি, লসও আছি, লাভও কোনো কোনো ক্ষেপ হয়। আমরা তো এটা দেন আমরা নিজের ক্ষমতা আমরা করি দিয়ে কথাটা বুঝুন নি, আমরা দিয়া ইয়ে করি না। এদিকে মৎস্য অফিস বলছে হাওর, খাল, বিল কমে যাওয়া এবং চাষের মাছের উপর নির্ভরতা বাড়ায় শুটকির উৎপাদন হ্রাস পাচ্ছে। হাওরের সিলটেশন হয়ে অনেক হাওর ভরাট হয়ে যাচ্ছে। প্রজননের সময় যে পরিমাণ পানি থাকা দরকার সেই পরিমাণ পানি পাচ্ছে না। মাছের ব্রিডিং গ্রাউন্ড, ফিডিং গ্রাউন্ড সহ জীববৈচিত্র্য অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কৃষি ঋণ বিতরণ কমিটি আমরা বলে থাকি যারা ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে যাতে স্বল্প সুদে ঋণ দেওয়া হোক। সবশেষ 2023-24 অর্থ বছরে জেলায় শুটকির উৎপাদন হয়েছে মাত্র 1027 টন। কাজল সরকার, এখন হবিগঞ্জ। শত বছরের ঐতিহ্য বহন করছে পঞ্চগড়ের মিষ্টান্ন টোপা, যা এখন শুধু স্থানীয়দের পছন্দেই সীমাবদ্ধ নয়, বরং হয়ে উঠেছে জেলার গর্ব এবং পরিচয়ের এক বড় অংশ। শীত এলেই এর বাড়তি চাহিদা দেখা যায়। সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত হওয়ায় প্রতিনিয়তই বাড়ছে এর জনপ্রিয়তা। লুৎফর রহমানের প্রতিবেদন। উত্তরের জনপদ পঞ্চগড়ের খাদ্য সংস্কৃতির দারুণ এক অধ্যায় টোপা। মিরগড়ের শত বছরের ঐতিহ্য বহন করা এই মিষ্টির বাড়তি কদর তৈরি হয় শীতে। বাইরে থেকে আসে আমরা টপার বিখ্যাত কথা বলি, তারা শোনে এবং খেয়ে বলে যে শুনতে যেমনটা বেশি ভালো লাগে তার থেকে খেয়ে আরো বেশি ভালো লাগে। মেহমান আসে আমাদের বাসায়, তাদেরকে আমরা টপা বিশেষ খাবার হিসেবে টপা আমরা খাইতে দিই। টপার এই স্বাদ আপনি আর সারা দেশের কোথাও পাবেন না। মিরগড় বাজারে সবাই আসে মূলত টপা খাওয়ার জন্য। এটি একটি সুস্বাদু এবং রসালো খাবার। চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণে তৈরি মণ্ড ছোট ছোট করে ভাজা হয় তেলে। এরপর গুড়ের শিরায় ভিজিয়ে তৈরি হয় রসালো মিষ্টি। পঞ্চগড়ের মিরগড় বাজারের দুটি দোকানেই মিলেই মিষ্টি, যা প্রতি পিস বিক্রি হয় 10 টাকায়। স্থানীয়রা বলছেন প্রায় 1 শতাব্দী আগে আমধারী বেওয়া নামে এক নারীর হাতেই উৎপত্তি টোপার। ধীরে ধীরে টোপার স্বাদের খবর ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। প্রায় 40-42 বছর আমি দোকান করছি আর কি। দোকান পর তারপর আমার ছেলে আর কি করছে। প্রথমে হিমালয়, তারপরে ইকোপার, তারপরে মিরগড় বাজারের ঐতিহ্যবাহী টোপা। এই টোপা না খেলে কেউ ওরা যাবে না এবং কি পার্সেল করেও আমাদের কাছে বিক্রি হয়। টোপা প্রতিদিন আর কি শীতকালে বেশি বিক্রি। শীত টোপা হলো 10 টাকা পিস এবং কি টোপা পার্সেল করে দেয়। আমাদের মিরগড় স্কুলে যখন এই টিফিন হয়ে যায় তখন দেখবেন বাচ্চারা সবাই দৌড়াচ্ছে টোপা খেতে। কৃত্রিম কোনো রং বা অন্যান্য কোনো কেমিক্যাল ছাড়াই এই টোপা তৈরি করা হয় বলে এটা আসলে আমার জানা মতে শরীরে কোনো ক্ষতি করে না। এটিকে যদি আমরা বাণিজ্যিকভাবে স্থানীয় পর্যায়ে এবং জেলার বাইরে এবং জাতীয় পর্যায়ে আমরা যদি এটি বিপণন কার্যক্রম চালিয়ে যেতে পারি, এটির যে গুণ, এটির যে খাদ্য গুণাগুণ, সেটি কিন্তু আমাদের অর্থনৈতিক জায়গায় একটু হলেও সেটি সমৃদ্ধ হতে পারে। স্থানীয়দের মতে টোপা শুধু একটি মিষ্টিই নয়, এটি সংস্কৃতির অংশ, যার স্বাদ, ইতিহাস ও ঐতিহ্য মিলিয়ে টোপা এখন পঞ্চগড়ের অন্যতম ব্র্যান্ড। এখন পঞ্চগড়। নতুন বছরের শীতের আমেজে নাগরিক ভাবনায় উত্তাপ ছড়াচ্ছে ভোটের হাওয়া। সাদেশের মতো চট্টগ্রামও সেই হাওয়া দোলা দিচ্ছে নারী ভোটার ও সচেতন নারী সমাজকে। দীর্ঘ সময় সুষ্ঠু নির্বাচনের স্বাদ না পাওয়া এই অংশের মাঝে নতুন বাংলাদেশে নতুন ভোট নিয়ে আগ্রহ আর প্রত্যাশার কমতি নেই। নিরাপত্তা, যাতায়াত, কর্মসংস্থান, স্বপ্ন কিংবা নারী ক্ষমতায়ন নিয়ে সেই শহরের নারীদেরকে অনেক আক্ষেপের গল্প। সেই নারীরা চান তাদের সুযোগ আর অধিকারের বাস্তবায়ন। আরও জানাচ্ছেন ফয়সাল করিম। চট্টগ্রামের জনসংখ্যায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হলেও এ শহর এখনও সেভাবে নারীবান্ধব হয়ে উঠতে পারেনি। নিরাপত্তা, যাতায়াত, কর্মসংস্থান, মাতৃত্ব কিংবা নারীর ক্ষমতায়ন ইস্যুতে তাই এই শহরের নারীদের কাছে নির্বাচন যেন স্বপ্ন আর প্রত্যাশার বুনন। চট্টগ্রামে এবার নারী ভোটারের সংখ্যা প্রায় 32 লাখ, যা মোট ভোটারের অর্ধেকের কাছাকাছি। তাই পোস্টার, সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি ছাপিয়ে জাতীয় নির্বাচন নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশায় গুরুত্ব পাচ্ছে নতুন বাংলাদেশ, নতুন চট্টগ্রামের স্বপ্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আরা বেগম তেমন ভাবনারই অংশীদার। নির্বাচনকে ঘিরে তার চাওয়া নতুন বাংলাদেশে নিশ্চিত হোক নারী শিক্ষার প্রসার ও উন্নয়ন।
নারী ক্ষমতায়ন বা নারীকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আমার সার্বিক সাপোর্টটা নিশ্চিত করতে হবে অবশ্যই। ফ্যাশন জগতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশে কয়েক দশক ধরে কাজ করছেন এই শহরের কয়েকজন নারী উদ্যোক্তা। নির্বাচন বা নতুন সরকার নিয়ে চট্টগ্রাম উইমেন চেম্বারের সাবেক এই ভাইস প্রেসিডেন্টের আছে নানান প্রত্যাশা। ঠিক আছে, এই দুটো জিনিস যদি সরকার করে দিতে পারে, একটা হচ্ছে তাদের ফাইন্যান্সিয়ালি তাকে হেল্প করা, একটা হচ্ছে তাদের মার্কেট তৈরি করা, সেটা দেশে হোক কিংবা আন্তর্জাতিকভাবে হোক, তাহলে আপনার নারী উদ্যোক্তা দাঁড়িয়ে যাবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চান চট্টগ্রামের গণমাধ্যম ও রাজনীতিতে সক্রিয় নারীরা। ভোটে সাংবাদিকদের নির্বিঘ্ন দায়িত্ব পালনও আছে প্রত্যাশায়। ভোট কেন্দ্রে আমরা যারা দায়িত্ব পালন করি গণমাধ্যম কর্মীরা, আমরা সবসময় দেখা যায় কি কোনো না কোনো পক্ষের আমরা হামলার শিকার হয়ে আমরা তাদের তোপের মুখে পড়ি। এটা যেন পড়তে না হয়, আমরা যেন সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি, সঠিক তথ্যগুলো তুলে ধরতে পারি। আইন শৃঙ্খলা বাহিনীর এখানে তৎপরতা মানে যেই ভূমিকাটা রাখা উচিত সেটা একটু শিথিল আছে। কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি আর প্রচারণা নয়, চট্টগ্রামের নারী ভোটারদের প্রত্যাশা নতুন বাংলাদেশে নির্বাচন হোক স্বপ্নের মতো, নিশ্চিত হোক জীবনের নিরাপত্তা, আসুক চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য, গণপরিবহন ও কর্মসংস্থানে নতুন দিনের বার্তা। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে ব্যস্ত এক ঝাঁক স্বর্ণ অনুসন্ধানকারী। মেটাল ডিটেক্টর, মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নতুন স্বর্ণের সন্ধানে। উদ্দেশ্য একদিকে যেমন স্বর্ণ খুঁজে বের করা, অন্যদিকে মানসিক প্রশান্তি। বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড বৃদ্ধিও এর অন্যতম কারণ। সমীক্ষা বলছে 2026 সালের শেষ নাগাদ স্বর্ণের দাম দাঁড়াবে $4,900। বিস্তারিত দেখুন ফজলে রাব্বি খানের প্রতিবেদনে। 2025 সালে বিশ্ববাজারে লাগামহীন বাড়ে স্বর্ণের দাম। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়ায় $4,500, যা 1979 সালের পর এক বছরের সর্বোচ্চ। প্রায় 65% বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় $4,549। যদিও তা বড়দিনের পর নতুন বছর উদযাপন সামনে রেখে দাম কিছুটা কমে। যুক্তরাষ্ট্রের সুদহার কমানো, ভবিষ্যতে মুদ্রানীতি শিথিলের প্রত্যাশা, ভূ রাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোতে ব্যাপক ক্রয় এবং শক্তিশালী ইটিএফ বিনিয়োগ প্রভাবের ফলেই চলতি বছর স্বর্ণের দাম এমন বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। ধারণা করা হচ্ছে এই বৃদ্ধি 2026 সালেও অব্যাহত থাকবে। বিশ্বখ্যাত স্বর্ণ সমীক্ষা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সের সমীক্ষা বলছে 2026 সালের শেষ নাগাদ স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে আউন্স প্রতি $4,900। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা বেড়েই চলেছে। আর সেই চাহিদার কথা মাথায় রেখেই অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে স্বর্ণ অনুসন্ধানকারীরা ব্যস্ত নতুন স্বর্ণের খোঁজে। ভিক্টোরিয়ার ঐতিহাসিক গোল্ডফিল্ডগুলোতে স্বর্ণের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন এমনই একজন অনুসন্ধানকারী কেলি স্মিথ। খুঁজতে খুঁজতে মেটাল ডিটেক্টরে হঠাৎ সন্ধান মেলে স্বর্ণের। I like to walk through the bush, seeing the wildlife, and if I'm lucky, finding a little bit of gold. কেলি স্মিথের মতো অস্ট্রেলিয়া জুড়ে আরও অনেকেই এমন স্বর্ণের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন। ভিক্টোরিয়া স্টেটের কেন্দ্রস্থলে অবস্থিত 9,600 বর্গ কিলোমিটারের গোল্ডেন ট্রায়াঙ্গেল, যা স্বর্ণের উৎস হিসেবে বিশ্বের অন্যতম সম্ভাব্য অঞ্চল ধরে নেওয়া হয়। বিভিন্ন বয়সের পেশাজীবীরাও এখন ব্যস্ত স্বর্ণের খোঁজে। The best one was the 80-ounce nugget, yeah, and I found a 70 and I found a lot of 21s and yeah, I found a lot of decent nuggets. ভিক্টোরিয়াতে স্থানীয় সরকারের কাছ থেকে খনন পারমিট কিনতে হয় খনি শ্রমিকদের, যার মূল্য দিন দিন বাড়ছে। ইতোমধ্যেই ভিক্টোরিয়াতে 1 লাখেরও বেশি সক্রিয় খনি শ্রমিকের পারমিট রয়েছে। তবে অনুসন্ধানকারীরা অনেকটা শখের বশেই ব্যস্ত সময় পার করেন এসব স্বর্ণের খোঁজে। তাদের এই অনুসন্ধানে একদিকে যেমন খোঁজ মিলছে স্বর্ণের, অন্যদিকে প্রকৃতির সান্নিধ্যে এসে পাচ্ছেন এক ধরনের মানসিক প্রশান্তি। ফজলে রাব্বি খান, এখন বিশ্ব। তীব্র শীতে যখন কাঁপছে ইউরোপ, তখন ভিন্ন আঙ্গিকে ইংরেজি নববর্ষ উদযাপন করতে বরফ ঠান্ডা পানিতে ডুব দিয়েছেন ইতালির একদল সাঁতারু। 80 বছরের পুরনো অথচ ব্যতিক্রমে এই আয়োজনের সাক্ষী হতে রাজধানীর রোমের টাইবার নদীতে তীরে জড়ো হয়েছেন পর্যটক ও স্থানীয়রা। হাড় কাঁপানো শীতে রীতি অনুযায়ী বার্ষিক সাঁতার অনুষ্ঠিত হয়েছে স্পেন ও স্লোভেনিয়াতেও। বিস্তারিত প্রতিবেদনে।
শীতে জুবুথুবু ইউরোপবাসী। বাইরে বের হলেই যেখানে হাড়ে হাড়ে ঠোকাঠুকি লাগার অবস্থা, সেখানে বরফ ঠান্ডা পানিতে ঝাঁপ দিচ্ছেন ইতালির সাঁতারু ও ডুবুরিরা। ডেয়ার ডেভিল ডাইভারদের এই কীর্তি দেখতে রোমের টাইবার নদীর তীরে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। উৎসাহের কমতি নেই পর্যটকদেরও। 1945 সালের 1 জানুয়ারি ইতালি ও বেলজিয়ামের দ্বৈত নাগরিক দা সেনে নিজের জন্মদিন আর ইংরেজি বছরের প্রথম দিন উপলক্ষে হ্যাট আর সুইমিং গাউন পরে নামেন টাইবার নদীতে। ডুব দিয়ে উঠে অঙ্গভঙ্গির সাহায্যে বোঝান তিনি ঠিক আছেন, ইটস ওকে। 1946 সাল থেকে মিস্টার ওকে খ্যাত ওই ব্যক্তির সম্মানার্থে এই রীতি পালন করে আসছেন ইতালিয়ানরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ক্যাভোরো সেতুর ওপর থেকে টাইবার নদীর বরফ ঠান্ডা পানিতে ঝাঁপ দিয়ে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছেন ইতালির 3 ডুবুরি সহ মোট 6 জন স্থানীয় বাসিন্দা। তাদের দুঃসাহসের কাছে হার মেনেছে হাড় কাঁপানো শীত। দর্শকদের উচ্ছ্বাস আর উন্মাদনা উষ্ণতা জুগিয়েছে তাদের। এদিকে বর্ষবরণের রীতি অনুযায়ী ভূমধ্য সাগরের 14 ডিগ্রি সেলসিয়াস পানিতে নেমে সাঁতার কেটেছেন স্পেনের শত শত মানুষ। বছরের প্রথম দিন সান্তাক্লজের টুপি, বাহারি রোদ চশমা পরে বার্সেলোনার সৈকতে ভিড় করেন তারা। বিচে কিছুক্ষণ ছুটোছুটি করে নেমে পড়েন শীতল পানিতে। Estava sencera de primeres. M'ho he pensat bastant, perquè estava molt freda. Jo sencer i sempre, ja fa molts anys, és la forma de començar l'any. অন্যদিকে নতুন বছরের প্রথম দিনে শীতকে কাবু করে পানিতে নামার রীতি আছে আল্পস পর্বতমালার দেশ স্লোভেনিয়াতেও। গেল 20 বছর ধরে বছরের প্রথম দিন বার্ষিক সাঁতার আয়োজন করে আসছে স্লোভেনিয়ানরা। এদিন স্লোভেনিয়া ছাড়াও উপকূলীয় শহর পোর্তোরোজে জড়ো হন বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রিটেন, স্লোভাকিয়া এবং অস্ট্রিয়া সহ বিভিন্ন দেশের মোট 203 জন অংশগ্রহণকারী। এরপর তীব্র উচ্ছ্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়েন অ্যাড্রিয়াটিক সাগরের 13 ডিগ্রি সেলসিয়াস পানিতে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলা প্রসঙ্গ। দীর্ঘদিন পর ফুটসাল দিয়ে লাল সবুজের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচে ফেরার অপেক্ষায় সাবিনা খাতুন সহ জাতীয় দলের অনেক খেলোয়াড়রাই। মেডেল জিতে খেলাটিকে নিয়মিত করতে আশাবাদী পুরুষ ফুটসাল দল। এদিকে আন্তর্জাতিক ম্যাচে শক্তিশালী দল করতে চলতি বছরে লিগ শুরুর পরিকল্পনা করছে বাফুফের ফুটসাল কমিটি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। এক সময়ে দেশের ফুটবলের পোস্টার গার্ল ছিলেন সাবিনা খাতুন। তার অধিনায়কত্বে সাফ জিতে ইতিহাস রচনার গৌরব অর্জন করে বাংলাদেশ। ব্যাপারটা আত্মসম্মানের। তবে এক রাতের ঝড় উলট পালট করে দেয় সাবিনা সহ 18 নারী খেলোয়াড়ের ফুটবল ভবিষ্যৎ। অনিশ্চয়তায় থাকা সেই নারীদের মধ্যে বেশিরভাগই লাল সবুজের জার্সি গায়ে ফিরেছেন মাঠে। তবে ব্যতিক্রম ছিলেন অধিনায়ক সাবিনা খাতুন সহ মাসুরা পারভিন, কৃষ্ণা রানী, সুমাইয়া মাতসুসীমারা। তবে দীর্ঘদিন পর বাফুফে ভবনে তারা। গায়ে লাল সবুজের জার্সি জড়ানো ঠিকই, তবে জাতীয় দলের নয়, ফুটসালের হয়ে খেলবেন তারা। পার্থক্য তো বিশাল। ওটা তো আসলে প্রথমবারের মতো ছিল, আমরা জাস্ট পার্টিসিপেট করতে গিয়েছিলাম। এবং পার্থক্য বলতে এখন হচ্ছে মেয়েরা একটু মোর নলেজেবল, ফুটসাল সম্পর্কে জানে, লসগুলো জানে, কিভাবে খেলতে হয় সেটা জানে। নারীদের পাশাপাশি 2 ডিসেম্বর থেকে অনুশীলন শুরু করা পুরুষ ফুটসাল দলেও রয়েছে দারুণ সম্ভাবনা। আমরা চেষ্টা করব সাফে যে আমরা ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য। সবাই দোয়া করবেন যাতে আমরা কিছু একটা নিয়ে আসতে পারি এবং ফুটসালটা আমরা আরো ডেভেলপ করতে পারি। এদিকে আন্তর্জাতিক ফুটসালে ভালো সাফল্য আনতে হলে কাঠামোগত পরিবর্তন এবং লিগ শুরু করার কথা জানিয়েছেন দলের ম্যানেজার ইমরানুর রহমান। আমরা এমন একটা মিনি স্টেডিয়াম বানাবো যেখানে আমাদের একাডেমি থাকবে এইজ লেভেলে, আমাদের মহিলা লীগ এবং পুরুষ ভিত্তিক লীগ দুইটাই হবে। বছরের শেষের মধ্যে হলেও লিগটা যেন স্টার্ট হয়। নারীদের 13 ডিসেম্বর এবং পুরুষদের 14 ডিসেম্বর থেকে শুরু হওয়া সাফ ফুটসালে অংশ নিতে শুক্রবার দেশ ছাড়বেন সাবিনা তুহিনরা। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানে শোক বয়ে স্বাক্ষর। তারেক রহমানের সঙ্গে বৈঠকে ঐক্য ধরে রাখার আহ্বান জামায়াত আমিরের। নির্বাচনের পরপরই, সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন, তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, এটাই মানুষের প্রত্যাশা।
টার্গেট কিলিংয়ের হুমকিতে শতাধিক ব্যক্তি, উচ্চ ঝুঁকিতে থাকা 43 জন পাচ্ছে গানম্যান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ। বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল, থাকছে 350 স্টল এবং প্যাভিলিয়ন। আন্তর্জাতিক মানের করতে বৈশ্বিক শর্ত মেনে চলার তাগিদ। কন্টেইনার হ্যান্ডলিংয়ে ডিপোর চার্জ বাড়ছে 20%। জটিলতা এড়াতে আন্তর্জাতিক পরামর্শ নিয়োগের প্রস্তাব। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।